I need that bastard. জিপ চালিয়ে গ্রামের বাইরের মাটির বড় রাস্তাটা দিয়ে এগিয়ে যাচ্ছিল পুলিশের ড্রাইভার। তার পাশে বসে রয়েছে ইন্সপেক্টর অনির্বাণ। পেছনের সিটে বসে থাকা বিনোদ পথে যেতে যেতে এদিক ওদিক তাকিয়ে দেখছিল। সামনের ছোট্ট আয়নায় পেছনে বিনোদকে ইতস্তত করতে দেখে অনির্বাণ জিজ্ঞেস করল, কি ব্যাপার বিনোদ, তুমি আজ সকাল থেকেই একটু অন্যমনস্ক হয়ে গেছো বলে মনে হচ্ছে। কি হয়েছে? এমন কিছু না স্যার, আসলে কোথায় লুকিয়ে ফেললেন ওকে সেটা ঠিক ধরতে পারলাম না। আর তার চেয়েও যেটা আমি ভাবছি সেটা হলো এত বড় ক্ষতি হয়ে গেল অথচ সে এখনো চুপ রয়েছে, এই কেন জানি না বুঝতে পারছি না। অনির্বাণ হাসল, তারপর বলল, সামনে কি আছে বলো তো। বিনোদ জিপের পেছন থেকে মুখ বাড়িয়ে সামনে দেখার চেষ্টা করল। গ্রামের পথে দু একটা বাচ্চা ছেলে হাঁটতে হাঁটতে এদিকেই আসছে, কিন্তু সেটা ছাড়া আর কিছুই নেই তো। বিনোদকে ওভাবে মাথা ঝুঁকিয়ে বাইরের দিকে দেখতে দেখে এবার কিন্তু অনির্বাণ হেসে উঠল। বিনোদ, তুমি এখনো বড্ড সহজভাবে সবকিছু ভাবো। আমি সামনের কথা বলেছি, কিন্তু সামনে দেখার কথা বলিনি। সামনে মানে আগামী দিনে কি আসতে চলেছে বলো তো। ইন্সপেক্টর অনির্বাণের ইঙ্গিতটা এবার বোধহয় বিনোদ বুঝতে পারল। পেছনের সিটে হেলান দিয়ে বসে বলল, সামনে ভোট আসছে স্যার, তার কথাই কি বলছেন আপনি? কথায় আছে না, যখন সময় তোমার বিপক্ষে থাকবে তখন কিছু করার চেষ্টা করতে নেই, চুপ করে বসে থাকতে হয়। প্রতিপক্ষ এখন সেটাই করবে। সামনে ভোট, এখন কোনো রকম ঝুটঝামেলা করলে সেটা ওদের বিপক্ষে যেতে পারে। বিশেষ করে জয়ন্ত বিশ্বাসের মতো ঠান্ডা মাথার লোক এই সময় কিচ্ছু করবে না। আমার মনে হয় ভোট না থাকলে শিবা নিশ্চয়ই মিঠুনের মতো আরো দুজনকে পাঠাবে। সামনে ভোট বলেই কি ওরা এখনো চুপ করে আছে? কিন্তু ভোটের আগে তো এই আজমগড় এত শান্ত থাকে না, উল্টে ভোটের আগে সন্ত্রাস যেন আরো বেড়ে যায়। দিনে দুপুরে বোমা পড়ে, তাছাড়া প্রতি বছর ভোটের আগে একটা খুন তো হবেই। প্রতি বছর আজমগড়ে ভোটের আগে এই অধম যে উপস্থিত থাকতো না। বিনোদ, এবার যদি কোনো টন্ডাই মন্ডাই দেখেছি না, সবকটাকে হাজতে পুড়ে পুলিশের লাঠি পেছনে গুঁজে দেবো। বিনোদ, তুমি এর আগে কাকে দেখেছো আমি জানি না, কিন্তু আমায় বোধহয় তুমি দেখোনি। এবার আজমগড়ে ভোট আর আগের মতো হবে না। বিনোদ কোনো কথা না বললেও এই কদিনের মধ্যে সে অনির্বাণকে ভালোই চিনেছে। তাই অনির্বাণ যখন কথা বলছে তখন সেই কথার নড়চড় হবে না, সেটাও সে ভালোভাবেই জানে। জিপটার সামনের দিকে তার গতি কমিয়েছিল, কারণ উল্টো দিক থেকে আসতে থাকা ছেলেমেয়ের দলটা গাড়ির সামনে এসে পড়েছিল। ড্রাইভার একবার বলে উঠল, আরে শোন না, সরে যা। ছেলেমেয়েগুলোর বয়স খুব একটা বেশি হবে না। ছোট ছোট ছেলেমেয়ে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। গ্রাম্য বাচ্চারা যেমন হয়, গায়ে হাতে ধুলো, কোমরে কোনো রকম করে একটা প্যান্ট চড়ানো। মেয়েগুলোর মধ্যে যে একটু লম্বা সে এগিয়ে এলো সামনের দিকে, বাকিগুলো দাঁড়িয়ে রইল জিপের সামনে। অবস্থাটা এমন যেন তারা সবাই মিলে জিপটাকে থামিয়ে রেখেছে, সামনের দিকে যেতে দিচ্ছে না। সবার চোখের দিকে তাকালে কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টি দেখা যায়। দেখলেই বোঝা যায় তারা জিপটা লক্ষ্য করে এগিয়ে এসেছে, অজান্তেই জিপের সামনে এসে পড়েনি। একটু বড় ছেলেটা জিপের সামনে এগিয়ে এসে অনির্বাণের সামনে দাঁড়ায়। পেছন থেকে বিনোদ কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগে অনির্বাণ হাত তুলে বারণ করে। তারপর সামনের দিকে তাকিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলে, বলো। ছেলেটার মুখটা এতক্ষণ কেমন যেন শান্ত আর গম্ভীর হয়ে থাকলেও এবার তার মুখে অদ্ভুত রহস্যময় একটা হাসি দেখা গেল। তারপর নিজের ধুলো ধূসরিত কালচে হাতটা এগিয়ে দিল অনির্বাণের দিকে। জিপের ড্রাইভার অবাক হয়ে দেখল অনির্বাণও নিজের হাত এগিয়ে নিয়ে গেল সেই দিকে। অনির্বাণের বাঁ হাতে একটা ঘড়ি, সূর্যের আলো সেটাই পড়ে যেন বিচ্ছুরিত হচ্ছে। ছেলেটার হাতটা মাত্র কয়েক মুহূর্তের জন্য অনির্বাণের হাতের ছোঁয়ায় এলো।
তারপরেই ছেলেটা পেছনের দিকে দৌড়তে শুরু করলো। একটু আগে যে ছেলেমেয়ের দল নিশ্চুপ পাথরের মূর্তির মতন জিপের সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে ড্রাইভার আর বাকিদের দেখে চলেছিল, তারা মুহূর্তের মধ্যে দৌড়ল। বাঁদিকে দেখতে দেখতে তারা চোখের আড়াল হয়ে যেতেই বিনোদ বলল, কি ব্যাপার স্যার, ছেলেগুলো এভাবে হঠাৎ গাড়ির সামনে এসে দাঁড়ালো? ব্যাপারটা কি বলুন তো? অনির্বাণ মুখে কিছু বলল না, আর ড্রাইভারকে গাড়ি চালু করতে আদেশ দিয়ে একটু অন্যমনস্কভাবে বলল, জঙ্গলে শিয়ালের আনাগোনা বেড়েছে। শিয়ালের আনাগোনা কখন বাড়ে বলো তো? যখন কাছাকাছি কোথাও বাঘ থাকে। বাঘ তো জঙ্গলে ছিলই, কিন্তু তার বেরিয়ে আসার সম্ভাবনা আছে নাকি স্যার? অনির্বাণকে চিন্তিত মনে হলো। মুখের সামনে একটা হাত রেখে ডান হাতটা নিজের পুলিশের জামার পকেটের কাছে নিয়ে গেল। তারপরে আর কিচ্ছু বোঝা গেল না, তবে সবার অলক্ষ্যে কিছু একটা হয়ে যাবে। অনির্বাণ গলা চড়িয়ে বলল, তাড়াতাড়ি চলো, গ্রামের বাইরের দিকে জঙ্গলটায় একবার রাউন্ড দিয়ে থানায় ফিরতে হবে, অনেকগুলো কাজ পড়ে আছে। কিন্তু স্যার, থানা থেকে বেরোবার আগে তো আপনি বললেন কোনো কাজ নেই, এখন কয়েকটা দিন নিশ্চিন্তে কাটবে। যতদিন না ভোট মিটে যাচ্ছে, তাহলে হঠাৎ করে এখন কাজের কথা মনে পড়লো? অনির্বাণ পেছনের দিকে মাথা তুলে হাসতে হাসতে বলল, পুলিশের চাকরি করছি বিনোদ, কখন যে কোথা থেকে মাথা কাটা যাবে তা তো আর ধারণা করতে পারবো না। তাই সব সময় চোখ কান আর পারলে আরো কয়েকটা ফুটো খুলে রেখেই চলতে হবে। বিনোদ এবার আর না হেসে থাকতে পারল না। একসময় অনির্বাণ একটু কৌতূহলী গলায় প্রশ্ন করল, আচ্ছা বিনোদ, এই থানায় যে আমার সাথে দেখা করতে এসেছিল, তার ব্যাপারে তুমি ঠিক কি জানো? শালা, ওই পুলিশের কুত্তাটাকে যদি আমি নিজের হাতে না মারি, তাহলে আমার নামও শিবা নয়। কিন্তু এখন কয়েকটা দিন চুপ করে থাকতে হবে, দাদানে হাত বারণ করলো তাই। তুমি শুধু একবার বলো ভাই, মালটাকে না খালাস করে দেবো, কেউ কিছু জানতেই পারবে না। আজমগড়ে ওর সব খেল খতম। শিবা বাড়ির ছাদের কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। পেছন থেকে বিল্টুর কথা শুনে দুপা পিছিয়ে এসে সে বিল্টুর জামার কলারটা চেপে ধরে বলে, একদম না বিল্টু, একদম না। মাস চারেক পরে ভোট, এখন এসব কিছু করা যাবে না। চুপচাপ যা হয়ে চলেছে তাই দেখতে হবে। আচ্ছা, ওই লরিটার ব্যাপারে কোনো খোঁজ বার করতে পেরেছিস? ভাই, লরিটা যে আজমগড়ের নয় সেটা কনফার্ম। সে ব্যাপারে আমি সমস্ত দিকে খোঁজ নিয়ে নিয়েছি, চারিদিকে লোক লেগে গেছে। আজমগড়ের বাইরেও লরির খোঁজ খবর চলছে, কিন্তু একটা গোটা লরি সমেত মাল এক রাত্রির মধ্যে গায়েব হয়ে গেল কি করে? মালটাকে যতটা সহজ ভেবেছিলাম, সেটা ততটা সহজ নয়, একদম বুনো ওল। তুমি কিচ্ছু ভেবো না ভাই, ও যতই বুনো ওল হোক না কেন, হ্যাঁ, আমরা বাঘাতে তুল মালটাকে এমন ভাবে মারবো যে আমাদের বিরুদ্ধে কিছু ভাবতে গেলে ওদের সবার প্যান ঢিলে হয়ে যাবে। শিবা সরে এসেছিল বিল্টুর কাছ থেকে। এবার তার দিকে এগিয়ে গিয়ে কাঁধের উপর দুটো হাত রেখে বলল, বিল্টু, বিল্টু, তুই আমার ছোট ভাইয়ের মতো। মিঠুন মরেছে, এখন আমি ভরসা করতে পারি একমাত্র তোকে। ওই নওয়াজ খান আর ওই পুলিশের কুত্তাটা মিলে আমায় সর্বশান্ত করে দেওয়ার কথা ভেবেছে। এখন সামনে ভোট, তাই দাদাও আমায় সাহায্য করতে চাইছে না। যা হবে তা সব ভোটের পরে। ভোটের পরে ওই পুলিশের কুত্তাটাকে এখান থেকে সরিয়ে ফেলার ব্যবস্থাও করা যাবে। তবে তবে তার আগে পর্যন্ত একটু সাবধানে থাকতে হবে। ঠিক তখনই ছাদের দরজার কাছে দাঁড়িয়ে থাকা দুজনের মধ্যে একজন এগিয়ে এলো সামনের দিকে, আর বিল্টুর কানে কানে কিছু একটা বলতে লাগলো। বিল্টু তাকে চলে যেতে বলল। বিল্টুর কপালের এক পাশে কাটা দাগ রয়েছে, মাথার চুল বেশ বড় বড়, পরনে একটা পাতলা গেঞ্জি, পায়ে একটা দামি জুতো, প্যান্টটাও বেশ দামি, কাঁধের ওপর একটা রুমাল বাঁধা রয়েছে। লোকটা চলে যেতেই বিল্টু এগিয়ে গিয়ে বলল, তুমি বলেছিলে না যে এই গ্রামে একটা মেয়ে ছিল? পুলিশের কুত্তাটা শালা এখানে আসার পর প্রথম ওই মেয়েটার কেসটা নিয়ে উঠে পড়ে লেগেছে। আরে কালু মারা গেল যখন, ভবনীর মেয়ে? হ্যাঁ, ভবানী আর ওর মেয়েকে কলকাতায় দেখা গেছে। আমাদের লোক ওদিকে রয়েছে, তা তুমি তো জানোই ভাই, ওদের মধ্যে দুজন ওদেরকে দেখতে পেয়েছে কলকাতায়। তবে ওরা ঠিক কোথায় থাকে
সেটা এখনো জানা যায়নি, তবে কোন এরিয়ায় থাকে সেটা বোঝা গেছে। শিবার মুখে একটা হাসি ফুটে উঠল। মনে মনে বেশ কিছু কথা ভেবে নিয়ে বলল, এইবার এইবার এই পুলিশের কুত্তাটাকে বেশ জব্দ করা যাবে। এখান থেকে কলকাতায় ওদেরকে ওই সরিয়েছে বলে আমার মনে হয়। একবার ওদের খোঁজ পেয়ে যাই, তারপর তার মধ্যে ভোট শেষ হয়ে যাক। এখান থেকে তো ওকে তাড়াবই, কলকাতায় গিয়ে ওই দুটোকেও শেষ করব। সব কিছু শুরু হয়েছে ওদের জন্যই। বিল্টু আরও কিছু বলল আস্তে আস্তে। তারপর বিল্টু আরও কয়েকজনকে নিয়ে চলে গেল। শিবা আস্তে আস্তে নেমে এলো নিচের দিকে। শিবা নিজের ঘরে গিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। একজন কাজের লোক তার জন্য একটা চায়ের কাপ রেখে গেল জানলার কাছে। একটু পরে অন্যমনস্কভাবে এগিয়ে গিয়ে জানলার কাছ থেকে চায়ের কাপটা তুলে নিল শিবা। তারপর পেছনের দিকে ঘুরে চায়ের চুমুক দিয়েছে সবেমাত্র। একটা কান ফাটানো শব্দে ছিটকে পড়ল ঘরের চার দেওয়ালে। আর ঠিক তখনই বুঝতে পারল তার ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখা একটা কাচের ছবি মাটিতে পড়ে ঝমঝম শব্দে ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে বাইরে থেকে সবাই দৌড়ে এলো। তাড়াতাড়ি সবাই ঘরে ঢুকে দেখতে পেল শিবা ঘরের ভেতর মেঝেতে পড়ে রয়েছে। চায়ের কাপটা ছিটকে পড়ে ভেঙেছে। শিবাকে নিয়ে সবাই তৎপর হয়ে পড়ছে দেখে শিবা চিৎকার করে বলে উঠল, আহ! গুলি চালিয়েছে কেউ আমার উপর গুলি চালিয়েছে। তাড়াতাড়ি বাইরে যা, তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখ। শিবার কথায় তখনই বন্দুক নিয়ে অনেকেই বাইরে বেরিয়ে এলো। কিন্তু শিবার বাড়ির চারপাশে এমনিতেই পাহারা থাকে। সেই পাহারা ভেদ করে কেউ গুলি চালাবে, সেই ব্যাপারটাই কেমন যেন কেউ বিশ্বাস করতে পারছিল না। আজ এত বছর ধরে শিবা একচেটিয়াভাবেই আজমগড়ের সন্ত্রাস টিকিয়ে রেখেছে। শিবার নাম শুনে সবাই ভয়ে থরথর করে কাঁপত। তার দিকে আঙুল তোলা তো অনেক দূরের ব্যাপার, তার দিকে চোখ তুলেও কেউ কথা বলতে পারত না। সেই শিবার উপর আজ কেউ একজন গুলি চালিয়েছে। ঘরে বসে রাগে থরথর করে কাঁপতে লাগলো শিবা। একটু পরেই কয়েকজন এসে জানালো কাউকেই পাওয়া যায়নি। বিল্টু একটু আমতা আমতা করে বলল, চিন্তা নেই ভাই, কাজটা যেই করে থাকুক না কেন তাকে তাকে আমরা খুঁজে বের করবই। হ্যাঁ, এখান থেকে তাকে জ্যান্ত বের হতে দেব না। তুমি শুধু একবার বলো ভাই, গোটা গ্রামটা চালিয়ে দেবো, আমি চালিয়ে পুড়িয়ে সারখার করে দেবো তোমার জন্য। শিবা হাত তুলে থামালো। শিবার চোখ দুটো জবা ফুলের মতন লাল হয়ে এসেছে। রাগে থরথর করে কাঁপতে কাঁপতে তার নাকের পাশটা ফুলে উঠেছে। গলার শিরা যেন ফেটে বাইরে বেরিয়ে আসতে চাইছে। বারবার তার মনে পড়তে লাগলো সেই মুহূর্তটার কথা, যখন চায়ের কাপটা হাতে নিয়ে সে জানলা থেকে পেছনের দিকে ঘুরে এসেছিল। হাত তুলে সে বলল, তোরা এখন সবাই যা, আমায় একটু একা থাকতে দে। ঘর থেকে সবাই চলে গেলেও শিবার স্ত্রী সেখানে থেকে গেল। ঘরের একপাশে দেওয়ালের কাছে দাঁড়িয়ে সে কেমন শান্ত নিথর দৃষ্টিতে তাকিয়ে রইল শিবার দিকে। শিবা ঘরের দরজাটা বন্ধ করে দিতে বলতে সে গিয়ে ত্রস্ত হাতে দরজাটা বন্ধ করে ছিটকিনি দিয়ে দিল। সে বলল, তোমায় বললাম না ঘরে যাও। এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার সাথে থাকলে তোমাদেরও বিপদ হবে। বিপদ তো সেই দিনই হয়ে গেছিল, যেদিন তোমার মতো একটা পশুর সাথে বাবা আমার বিয়ে দিয়েছিল। সেদিনই আমার যা সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছিল। এখন আর নতুন করে কিছুই হবে না। আবার সেই একই কথা। আমি এসব শুনতে চাইছি না তোমাদের কাছ থেকে। তুমি এখন যাও, আমার ঘর থেকে যাও। তুমি আমায় তাড়িয়ে দিয়ে কোনো লাভ হবে না। যে অন্যায় তুমি করেছ তার শাস্তি যে তোমায় পেতেই হবে। ধর্মের কল যে বাতাসে নড়ে, মনে আছে তো? মনে আছে সেই রাত্রের কথা, নাকি ভুলে গেছো? সেই রাত্রের সেই কথাগুলো আমায় এখনো তাড়া করে বেড়ায়। যখনই ওদের মনে পড়ে তখনই মনে হয় যেন ওরা আমাদের দিকে তাকিয়ে হাসছে।
ওদের হাতে ধরা রয়েছে ছুরি, আর সেই ছুরি তুলে ওরা আমাদের দিকে ছুটে আসছে। কিন্তু ওদের মুখে একটা অদ্ভুত হাসি। শিবা অনেকক্ষণ ধরে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু আর পারল না। দুটো মাথা দুহাতে চেপে ধরে চিৎকার করে উঠে দাঁড়ালো ঘরের মাঝখানে। তারপর বলল, তোকে বলেছি না বারবার এসব কথা আমার সামনে বলবি না। এসব কথায় আমার সামনে বলবি না একদম, নইলে। শিবার স্ত্রী হেসে ওঠে। তার হাসিটা ঘরের চারপাশে ছড়িয়ে পড়তে থাকে। ঘরের বাইরে থেকে টুকরো টুকরো সকলের কথাবার্তার শব্দ ভেসে আসে। তার মধ্যে সে আবার বলে, এত সহজে যে নিস্তার পাবে না কেউ, এত সহজে নিস্তার পাবে না তুমি। আমাকেও যে তার ফল ভুগতে হবে। আমারও তো দোষ আছে, আমিও তো ভুল করেছি। আমি ভুল করেছি বলেই তো আজ আমি এখানে। শিবা আর নিজেকে স্থির রাখতে পারল না। এগিয়ে গিয়ে ফুলনের গলাটা চেপে ধরল। তারপর তাকে ঘরের দেওয়ালের সাথে মিশিয়ে চাপা হিস হিসে গলায় বলল, একদম চুপ, একদম চুপ, একদম চুপ। নইলে নইলে এই বন্দুকটা দেখেছিস তো? এই বন্দুকটা মুখে ঢুকিয়ে গলার ভেতরে দানা পুড়ে দেব। শিবা হাতের বন্দুকটা তুলে নিয়ে সত্যিই ফুলনের মুখের ভেতর নলটা ঢুকিয়ে দিয়েছিল। ফুলন কোনো কথা বলতে পারছিল না। তার মুখ দেখে এটা মনে হচ্ছিল না যে সে ভয় পেয়েছে। তার মুখে একটা অদ্ভুত অভিব্যক্তি, যার কোনো বর্ণনা হয় না। শিবা বলে চলল, সেদিন রাতে আমি যা করেছি বেশ করেছি। যদি অমন কাজ আমায় আবার করতে হয়, আবার করব। আর তুই যদি বাইরে কোথাও মুখ খুলিস, তাহলে আগে তোকে মারব। আর তারপর যাকে এত বছর ধরে আটকে রেখেছি তাকে মারব। এতক্ষণ ধরে কিন্তু ফুলনের চোখে মুখে কোনো অভিব্যক্তি দেখা যাচ্ছিল না। তবে এবার সে কেমন যেন চঞ্চল হয়ে পড়ল। এক ধাক্কায় শিবাকে নিজের উপর থেকে সরিয়ে দিয়ে শিবার জামার কলার চেপে ধরে বলল, কি বললে তুমি? এত বছর ধরে কাকে আটকে রেখেছো? সত্যি করে বলো, আমি কাউকে কিচ্ছু বলবো না। শিবার মুখে একটা অদ্ভুত হাসি দেখা গেল। বন্দুকের নলটা দিয়ে নিজের গাল চুলকোতে চুলকোতে সে বিছানার উপর গিয়ে বসল। ফুলন তার পায়ের কাছে গিয়ে বসল। তারপর তাকে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, বলো না কাকে আটকে রেখেছো তুমি? আমি সত্যি বলছি, আমি কাউকে বলবো না। শিবার মুখে এখন অদ্ভুত হিংস্রতা জড়িয়ে রয়েছে। বন্দুকের নল ফুলনের ঠিক গলার কণ্ঠনালীর কাছে চেপে ধরে আস্তে আস্তে বলল, সেদিন রাতের কথা তো তোর সব মনেই আছে। মনে করে দেখ কাকে আটকে রেখেছি। ফুলন বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল শিবার দিকে। তারপর হঠাৎ করে যেন কিছু একটা মনে হতে ছিটকে গেল দুহাত পেছনের দিকে। মেঝের উপর বসে থাকা ফুলনের শরীরটা যেন থরথর করে কাঁপতে লাগলো। সেভাবে কাঁপতে কাঁপতে ফুলন বলল, তার মানে মহেশ? ফুলনের কথা শুনে শিবার দুটো চোখ যেন আগুনের মতন ধক করে উঠল। এবার এগিয়ে এসে ফুলনের চুলের মুঠি ধরে পেছনের দিকে তার মাথাটা হেলিয়ে দিয়ে বলল, কাকপক্ষীতেও যদি জানতে পারে, তাহলে কিন্তু আর কেউ আস্ত থাকবে না। তুইও আস্ত থাকবি না, আর মহেশও আস্ত থাকবে না। সব কটাকে কিন্তু আমি একসাথে মারবো। ঠিক তখনই দরজায় কেউ এসে ধাক্কা দিল। দরজায় ধাক্কা শুনে শিবা ফুলনকে ছেড়ে দিল। তারপর উঠে গিয়ে দরজার কাছে এসে বলল, কে? বাইরে থেকে বিল্টু বলে উঠল, আমি খবর আছে, একবার দরজাটা খোলো। আজমগড়ে রাতের অন্ধকার নেমে এসেছে। রাত হলেও আকাশের সামান্য চাঁদের আলো থাকার জন্য চারপাশটা অস্পষ্টভাবে দেখা যায়। বহুদূর থেকে ঠান্ডা হাওয়ার শব্দ ভেসে আসছে। আজমগড়ের বাইরের দিকের জঙ্গল থেকে শিয়ালের ডাক ভেসে আসছে মাঝে মাঝে। এমন অন্ধকার রাতে আজমগড়ের কারো বাইরে বেরিয়ে আসার মতন সাহস নেই। একদিকে শিবাগুন্ডার দল খেপে রয়েছে, অন্যদিকে নওয়াজ খান যে কেন চুপ করে বসে আছে সেটা
কেউ বুঝতে পারছে না। তবে নওয়াজ খানের এভাবে চুপ করে বসে থাকার কথা আজমগড়ের মানুষেরা এর আগেও দেখেছে। যখনই নওয়াজ খান এমন চুপচাপ বসে থাকে, ঠিক তখনই একটা ঝড় আসে। ঝড়ের আগে যেমন চারিদিক নিস্তব্ধ হয়ে থাকে, নওয়াজ খানও ঠিক তেমনই মানুষ। আর এর মধ্যে ইন্সপেক্টর অনির্বাণের এসে পড়াটা যেন আজমগড়ের ভবিষ্যৎকে একটা অনিশ্চিত দিকে নিয়ে যেতে শুরু করেছিল। তেমনি রাতের অন্ধকারকে ফালা ফালা করে দিয়ে একটা ছায়ামূর্তি হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিল গ্রামের ভেতরের দিকে। ছায়ামূর্তিটার হাতে কিছু একটা ধরা ছিল, একটা সাদা রঙের কাপড়ের পুটলির মতো। চাঁদের অন্ধকারে মনে হলো ছায়ামূর্তির গোটা শরীর কালো চাদরে ঢাকা। মাঝে মাঝে সে এদিক ওদিক তাকিয়ে দেখছিল। বারবার এদিক ওদিক দেখে প্রতিটা গলির মুখে এসে সন্তর্পণে অন্ধকারের সঙ্গে গা মিশিয়ে এগিয়ে যেতে যেতে বারবার সে কাপড়ের পুটলিটাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিচ্ছিল যেন। কিন্তু এত অন্ধকারের মধ্যে সে এটা লক্ষ্য করেনি। ঠিক তার পেছনেই তার থেকে সমান দূরত্ব রেখে আরও একটা ছায়ামূর্তি তাকে অনুসরণ করে চলেছে। সেই ছায়ামূর্তির হাতে কিন্তু চাঁদের আলোয় এই অন্ধকারের মধ্যেও ঝলমল করে উঠছে একটা ধারালো ছুরি। আজমগড়ের পশ্চিম দিক থেকে যাত্রা শুরু করেছিল প্রথম ছায়ামূর্তি। ঠিক মাঝামাঝি আসার পরে দ্বিতীয় ছায়ামূর্তি আসে তার পেছন। তারপর বেশ খানিকটা হাঁটতে হাঁটতে ওরা উত্তর পূর্ব কোণ ধরে এগিয়ে যেতে থাকে শিবাগুন্ডার বাড়ির দিকে। আরও খানিকটা এসে পড়েছে। হঠাৎ পেছনের দিকে একটা খসখস পায়ের শব্দ শুনে প্রথম ছায়ামূর্তি পেছনে ঘুরে তাকায়। তার ডান হাতে একটা টর্চ রয়েছে, সেটা সে জ্বালতে চাইছিল না, কিন্তু এবার নেহাত বাধ্য হয়ে তাকে টর্চের আলোটা জ্বালাতে হয়। টর্চের আলো জ্বালিয়ে পেছনের দিকে সে কাউকেই দেখতে পায় না। আবার টর্চ নিভিয়ে দিতেই তার নিঃশ্বাসের শব্দ যেন বেড়ে আসে। সে নিশ্চয়ই বুঝতে পারছে কেউ তার পিছু নিয়েছে, অথচ পেছনে তাকিয়ে কাউকেই দেখা যাচ্ছে না। বারবার এভাবে পেছনে লক্ষ্য রাখতে রাখতে আরও একটু এগিয়ে গেছে সে। শিবাগুন্ডার বাড়ি থেকে মাত্র হাতকুড়ি দূরে। ঠিক তখনই পেছনের ছায়ামূর্তি হাতের ছুরিটা সামনের দিকে বাগিয়ে নিয়ে যেন একরকম ছুটে এলো প্রথম ছায়ামূর্তির দিকে। ঘুরে নিজেকে রক্ষা করার সময়টুকুও পেল না সে। তার আগেই একটা ঝাঁপ দিয়ে আক্রমণ করার চেষ্টা করলো বটে, কিন্তু তার আগেই আরও একটা ব্যাপার ঘটে গেল। সে আধো অন্ধকারের মধ্যে ছুটে এসে লাফিয়ে পড়া দ্বিতীয় ছায়ামূর্তির শরীরটা যেন কাঁটা কলা গাছের মতন মাঠের উপর থপ করে পড়ল। কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বোঝা গেল না, কিন্তু মাটিতে ওই যে একবার মাত্র পড়ল, তারপর সে আর উঠল না। টর্চের আলোয় প্রথম ছায়ামূর্তি দ্বিতীয় ছায়ামূর্তির মুখটা দেখেই কিন্তু চমকে উঠল। চাদরটা একটু সরিয়ে মুখের কাছটা দেখে প্রথম ছায়ামূর্তির মুখ থেকে একটা আর্তচিৎকার বেরিয়ে থেমে গেল। তারপর হাঁটতে হাঁটতে সে এগিয়ে যেতে লাগলো শিবাগুন্ডার বাড়ির দিকে। আরে আসুন আসুন জয়ন্তবাবু, আমার কি সৌভাগ্য আমার এই অধমের থানায় আপনার মতো একজনের পায়ের ধুলো পড়ল। নমস্কার ইন্সপেক্টর বাবু, আপনার কাছে তো আর কিছুই লুকিয়ে লাভ নেই। আপনি বুঝতেই পারছেন সামনে ভোট এসে পড়েছে। ভোটের সময় পুলিশের কাজ কিন্তু সাধারণ মানুষদের চেয়েও বেশি বেড়ে যায়। আমাদের নিরাপত্তা দেওয়া, তাছাড়া সাধারণ মানুষদের নিরাপত্তা দেওয়া, এমনকি কারোর কোথাও কোনো অসুবিধা হচ্ছে নাকি সেটাও দেখা। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ভোট নিরাপদে ভালোভাবে হলো নাকি সেটা দেখা। জয়ন্ত বিশ্বাস অনির্বাণের উল্টো দিকের চেয়ারে বসেছিলেন। তার পেছনে বেশ কয়েকজন দাঁড়িয়ে রয়েছে। তাদের দিকে একবার তাকিয়ে সামান্য হেসে অনির্বাণ বলল, শুধু শুধু আজমগড়ে ভোট করিয়ে লোক হাসানোর কি দরকার আছে জয়ন্তবাবু? সবই তো আপনার পকেট ভোট। যেগুলো পকেট মেরে টুক করে বেরিয়ে যেতে চাইবে সেগুলো কিভাবে আবার পকেটে ঢোকাতে হয় সেটাও তো আপনার জানা, তাই না? জয়ন্ত বিশ্বাসের পেছন থেকে তারই অনুগত একজন বলে উঠল,
এই ইন্সপেক্টর, একদম মুখ সামলে, হ্যাঁ, মুখ সামলে কথা বল, ঠিক আছে? দাদা চাইলে না তোকে তোকে এক্ষুনি এক্ষুনি এখান থেকে ট্রান্সফার করিয়ে দিতে পারে। বাম্বু কাকে বলে জানিস? জানিস না তাই না? বাম্বু ঠিক কোথা দিয়ে ঢোকালে কোথা দিয়ে বার করা যায় সেটা জানিস তো? সেটাও মনে হয় জানিস না তাই না? তাই আমরা যখন কথা বলছি শুধু শুধু কেন চোঁচো করছিস? থাক ছাড়। এই 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 তুই জানিস আমি কে? জয়ন্ত বিশ্বাস হাত তুলে পেছনে লোকটাকে থামিয়ে দিল। তারপর আগের মতোই শান্ত গলায় বলল, ইন্সপেক্টর বাবু, আপনি যার সাথে কথা বলছেন সেই আসলে এবারে আজমগড়ের পঞ্চায়েত ভোটে দাঁড়াবে। বিপক্ষ দুজন আছে বটে, তবে মাথা তুলে দাঁড়াবার মতো এই আজমগড়ে কেউ নেই। নেহাত দুজনকে রাখতে হয়েছে, না হলে আবার সবাই বলবে আমরা একতরফা ভোটে জিতি। তাই আপনি একটু আগে যে কি বানাবো না কি বলছিলেন, সেটা আর কদিন পর হয়তো আপনি ঢুকতে কিংবা বার করতে কোনোটাই পারবেন না। এখন এসব নিয়ে আমি কথা বলতে চাই না। আপনার কাছে যে কারণে আসা সেটাই বলি। বলে ফেলুন। আর জয়ন্তবাবু, আপনি মান্যগণ্য মানুষ, আপনাকে চরম কিছু বলতে পারি না। তবে পরের বার থেকে থানার ভেতরে ঢোকার আগে এইগুলো বাইরে দাঁড় করিয়ে দিয়ে আসবেন। যখন ভোটে দাঁড়িয়ে জিতবে তখনকার কথা পরে দেখা যাবে। হাতে না হয় সেলাম ঢুকবো, আর মুখে দেব কাঁচা খিস্তি। জয়ন্ত বিশ্বাস হেসে ফেললেন অনির্বাণের কথায়। তারপর বললেন, ঠিক আছে ইন্সপেক্টর বাবু, সেসব না হয় পরেই দেখা যাবে। ভোটটা আগে মিটুক। আর হ্যাঁ, বিরোধী পক্ষে যারা দাঁড়িয়ে আছেন তাদের নামগুলো আপনাকে বলে যাচ্ছি। তাদেরকে একটু একটু ভালো করে সুরক্ষা দেবেন, বুঝলেন তো? কারণ আমি চাই না পরে আমায় নিয়ে লোক কিছু বলুক। বেশ জয়ন্তবাবু, আপনি যা বলছেন তাই হবে। তবে শুনেছি পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে নিরপেক্ষ দল হিসাবেও ভোটে দাঁড়ানো যায়, তাই না? তা আপনাদের এখানেও বোধহয় তেমন ব্যবস্থা আছে নাকি? নাকি সেসব ব্যবস্থা আপনি আপনার ওই কি বলে যে ওই যে পাওয়ার কাজে লাগিয়ে বন্ধ করে দিয়েছেন? জয়ন্ত বিশ্বাস একটু অবাক হয়ে অনির্বাণ ভট্টাচার্যের দিকে তাকিয়ে থাকে। তারপর অনির্বাণ হাসতে হাসতে নিজের মুখটা টেবিলের একদম সামনে এনে দুটো হাত টেবিলের উপর রেখে বলে, স্যার, আপনি শাসক দল, আপনাদের দলও আপনাদের হতে পারে, বিরোধী দলও আপনাদের হতে পারে, কিন্তু কিন্তু সংবিধান তো আপনাদের নয়, গণতন্ত্র আপনাদের নয়। এবছর আজমগড়ের পঞ্চায়েত ভোটে নিরপেক্ষ দল থেকে দাঁড়াবে আপনাদের আসল প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, অবশ্যই আপনাদের আমি বেশি সুরক্ষার ব্যবস্থা করে দেব। বলা যায় না, এই যে এখান থেকে বাড়ি ফিরছেন, পথে ঘাটে যা কিছু একটা হয়ে যেতে পারে, তাই না? এই বিনোদ, জয়ন্তবাবুদের সাথে একটা জিপ আর কয়েকটা কনস্টেবল পাঠিয়ে দাও। দিনকাল ভালো না, সামনে ভোট আসছে। জয়ন্ত বিশ্বাসের মুখটা রাগে লাল হয়ে এলো। তবুও হাসি মুখে আস্তে আস্তে তিনি বললেন, আজমগড়ে আমার বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর মতো ক্ষমতা কারুর নেই ইন্সপেক্টর বাবু। কারুর বুকের এত পাটা নেই যে আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াবে। ঠিক সেই সময় থানায় ঢোকার দরজা দিয়ে ঢুকে এলো জীবন মাস্টার। তারপর গলা তুলে বলল, আমি দাঁড়াবো। জয়ন্ত বিশ্বাস, আমি এবারে পঞ্চায়েত নির্বাচনে তোদের দল আর তোদের বিরোধী দলের বিরুদ্ধে দাঁড়াবো। আমিও দেখব তোদের কত ক্ষমতা আছে আমাকে আটকানোর। জয়ন্ত বিশ্বাসের পেছনে এসে দাঁড়ালো প্রায় 7-8 জন লোক। তারা যেন চোখের দৃষ্টিতে ভস্ম করে দিতে চাইছিল জীবন মাস্টারকে। জীবন মাস্টারের পরনে এখন একটা সাদা রঙের জামা, তলায় সাদা রঙের ধুতি, মাথার চুল সুন্দর করে আঁচড়ানো, মুখের খোঁচা খোঁচা দাড়ি কোথায় যেন উধাও হয়ে গেছে, সুন্দর করে দাড়ি কামানো। জীবন মাস্টারকে এগিয়ে এনে জয়ন্ত বিশ্বাসের সামনে দাঁড় করিয়ে অনির্বাণ বলল, জয়ন্তবাবু, এই হলো আপনার একমাত্র প্রতিদ্বন্দ্বী। আপনার ক্ষমতা, আপনার পকেট ভোট আর আপনার এই উষে রাখা কুকুরের দল সব কিছু কাজে লাগিয়ে দেখুন এবারের পঞ্চায়েত ভোট আপনি জিততে পারেন নাকি। আর কি যেন বললেন, আজমগড়ে আপনার রাজত্ব চলে, তাই না? মনে রাখবেন জয়ন্তবাবু, রাজত্ব একই থাকে, শুধু রাজা বদলে যায়। বিনোদ, জিভ বার করো, আমাদের একবার রাউন্ডে যেতে হবে। আসি জয়ন্তবাবু, সামনে ভোট, কত কাজ। আসেন মাস্টারমশাই। জয়ন্ত বিশ্বাস রাগে গজরাতে গজরাতেই নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর পেছনে দাঁড়িয়ে থাকা লোকটাকে উদ্দেশ্য করে বলল, দিনু, যে করেই হোক এবার পঞ্চায়েত ভোটে তোকে কিন্তু জিততেই হবে। তুই জিতলে আমার কাজটা আরো সহজ হয়ে যাবে।
তুমি কোনো চিন্তা করো না দাদা, আমি জিতবই। ওই মাস্টার আর ওই পুলিশটাকে যদি আমি খতম করতে না পারি না, তাহলে আমার নামও দিনুনাথ নয়। সাবধান, ওরা যেন নমিনেশন না জমা দিতে পারে, তার আগেই সমস্ত কিছু করতে হবে। আর যদি না হয় তাহলে কিন্তু উল্টে আমাদের বিপদ হতে পারে। আমাদের হাতে কিন্তু রইল মাত্র 2 মাস। তুমি একদম চিন্তা করবে না দাদা, আমি থাকতে তোমায় এসব কিছু নিয়ে ভয় পেতে হবে না। তুমি শুধু তোমার দিকটা সামলাও। আজমগড়ের ভোট আমি জিতবই। পুলিশের জিপে করে যেতে যেতে অনির্বাণ বলল, কাজটা তুমি ঠিক করছো তো? অনেক ভেবে চিন্তে নিয়েছো তো? দেখো জীবন, এই ব্যাপারটায় ভাবনা চিন্তা না করে পরে কিন্তু পিছু হটলে কিন্তু চলবে না। আমার আবার নতুন করে ভাবার কি আছে বলুন তো স্যার? আমার তো আর কিছুই নেই। আমার গোটা পরিবার, আমার স্বপ্ন, সব কিছুই তো ওই শিবা আর জয়ন্ত বিশ্বাসের জন্য শেষ হয়ে গেছে। আমি আর এই আজমগড়ের কোনো পরিবারকে শেষ হতে দেব না। সেসব তো ঠিক আছে, কিন্তু তুমি ভোটে দাঁড়ালে শিবার লক্ষ্য কিন্তু তুমি হয়ে উঠবে। তখন কিন্তু তোমায় ওরা মারার চেষ্টা করবে। একমাত্র মনোনয়নপত্র জমা দেওয়া হয়ে গেলে তখন তোমার গায়ে হাত দিলে ওরা সমস্যায় পড়বে। তবে তার আগে মানে এই 2 মাস কিন্তু তোমায় বেশ সাবধানে থাকতে হবে। আমার মনে হয় এই আজমগড়ে না থেকে তুমি বরং বাইরে দেশে চলে যাও। কিন্তু তাহলে কি করে হবে স্যার? এখানে না থাকলে সাধারণ মানুষদের সঙ্গে যদি আমি কথা না বলি, তাহলে ওরা কি আমায় ভোট দেবে স্যার? তখন আর সাধারণ মানুষের সাথে আমি থাকতে পারবো না। আর আমি জিতবই বা কী করে? তোমায় ওইসব নিয়ে কিছু ভাবতে হবে না, এখানে আমি সমস্ত ব্যবস্থা করে রাখবো। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তুমি গ্রামে ঢুকবে, তার আগে পর্যন্ত তোমায় বাইরে কোথাও থাকতে হবে। কিন্তু থাকবে কোথায়? আমার আমার কলকাতায় একজন চেনা বিশ্বস্ত লোক রয়েছে বটে, কিন্তু তুমি কি কলকাতায় থাকবে? স্যার, অনেকদিন পর মনে পড়ল, ভবানী আর তার মেয়ে কেমন আছে? ওরা এখনও তো কলকাতাতেই রয়েছে, তাই না? কলকাতায় ওরা ভালোই আছে আশা করি, তবে আমি ইচ্ছে করেই ওদের সাথে যোগাযোগটা রাখিনি। রাখলে তাহলে ব্যাপারটা বাইরেও যেতে পারতো। তবে আমি কিন্তু তোমায় সেখানে পাঠাতে পারবো না, আগেই বলে রাখছি। তোমায় পাঠাবো অন্য একজনের কাছে। কলকাতায় আমার এক চেনা পুলিশ অফিসার রয়েছে, আর একজন সহকারী গোয়েন্দা রয়েছে যার নাম দেবাঙ্গী। তাদের হেফাজতে তোমায় সেখানে পাঠাতে পারি। তবে 2 মাস সেখানে কিন্তু একরকম তোমায় ঘর বন্ধ হয়েই থাকতে হবে। সেটা যদি করতে পারো তাহলে সঠিক সময় তোমায় আমি আবার বাইরে বের করে নিয়ে আসবো। স্যার, আপনি যখন বলছেন তাহলে সেটা করাটাই মনে হয় ঠিক। কিন্তু এদিকের ব্যাপারটা তুমি কি ভাবো বলো তো? এই ভোটের জন্য কি আমি কিছুই ভাবিনি? এই আজমগড়কে সন্ত্রাস মুক্ত করার জন্য আমি সব কিছু করবো জীবন। যদি আমার ট্রান্সফার না হয়ে আসে তাহলে আমি আমার কাজ সম্পন্ন করতে পারবো। একবার ওরা ভোটে জিতে গেলে আমায় কিন্তু এখান থেকে চলে যেতে হবে, তখন আমি কিছুই করতে পারবো না। তাই ভোটে কিন্তু তোমাকে দাঁড়াতেই হবে আর জিততেই হবে। এখানে আমি কোনো কথা শুনতে চাই না। জিপ চালাচ্ছিল অনির্বাণ নিজে, তার পাশে বসেছিল জীবন মাস্টার। আজ আর ইচ্ছে করেই বিনোদ ড্রাইভার কাউকে আনেনি। গ্রামের একদম বাইরের দিকে ফাঁকা জায়গায় এসে জিপ থেকে নামলো ওরা দুজনে। জীবন বলল, আমরা এখানে এলাম কেন? গুপ্তচরের কথা শুনেছো জীবন? মাঝে মাঝে শত্রুপক্ষের মধ্যে নিজের গুপ্তচর রেখে তারপর সেখান থেকে খবর বার করে আনতে হয়। ঠিক আজ পর্যন্ত যেমন আজমগড়ের সন্ত্রাস শিবা গুন্ডার জয়ন্ত বিশ্বাস পুলিশের মধ্যে নিজেদের লোক রেখে পুলিশের খবর বার করে নিয়ে যেত, ঠিক তেমনভাবেই আমাকেও এখন সেই কাজটাই করতে হচ্ছে। একটু অপেক্ষা করো। বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করলো ওরা। তার একটু পরেই ফাঁকা জায়গাটায় একটা মাটির বাড়ির পাশ থেকে বেরিয়ে এলো একটা বাচ্চা ছেলে। ঠিক সেদিনের সেই লম্বা বাচ্চা ছেলেটা, যে জিপের কাছে এসে অনির্বাণের হাতে কিছু একটা দিয়ে গিয়েছিল। আজও তাকে দেখে অনির্বাণের মুখে সামান্য হাসি ফুটে উঠল। এগিয়ে গিয়ে বলল, আজ কি খবর আছে বিভীষণ? কালকে ওদের একজনকে কেউ খুন করেছে। কেন খুন করেছে কেউ জানে না, তবে ওস্তাদ আপনাকে এই চিঠিটা দিতে বলেছে। অনির্বাণ ছেলেটার হাত থেকে একটা কাগজের টুকরো নিল,
তারপর সেখানে দাঁড়িয়ে সেটা পড়তে লাগলো। ছেলেটা সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, এমনভাবে অপেক্ষা করছিল যেন মনে হচ্ছিল সে কোনো কিছু একটার জন্য দাঁড়িয়ে রয়েছে। চিঠি পড়া হতেই অনির্বাণ তার পকেট থেকে একটা কাগজের চিঠি বার করলো। তারপর সেটা বাড়িয়ে দিল ছেলেটার দিকে। বলল, ওস্তাদকে বলবি এখন আর কয়েকটা দিন কোনো চিঠি না পাঠাতে, খুব দরকার হলে থানায় কাউকে পাঠিয়ে দিতে, আর কিভাবে পাঠাতে হবে সেটা সে ভালোভাবেই জানে। বাকি নজর রাখুক, তারপর আমি কিছু না বললে কিছু যেন না করে। ছেলেটা কিছুই বলল না। অনির্বাণ পকেট থেকে একটা 100 টাকার নোট বার করে ছেলেটার হাতে দিতেই ছেলেটার মুখেই প্রথমবারের জন্য সামান্য হাসি ফুটে উঠল। সেই টাকাটা হাতে নিয়ে অনির্বাণকে একটা সেলাম ঠুকে দৌড়লো সেই মাটির বাড়িটার গা দিয়ে। এদিকে জিপের কাছে ফিরে আসছে অনির্বাণ। জীবন মাস্টার হা করে তার দিকে তাকিয়ে রয়েছে। অনির্বাণ বলল, মাস্টার, এখানে কোনো মাছি নেই, তাই থাকলে কিন্তু তোমার মুখের ভেতর দিয়ে ঢুকে আবার বেরিয়ে আসতে পারতো। কি হচ্ছে বলুন তো স্যার? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। ভোটে দাঁড়াতে চাইছি আমি, আপনি চাইছেন এখানে যেন ভোটে আমিই জিতি, কিন্তু এই বাচ্চা ছেলেটা, তারপর চিঠি, ওস্তাদ, বিভীষণ, আর আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। আপনি মাস্টার শুধু আম খাবেন, আঁটি খুঁজে কি লাভ বলুন তো? আপনার যদি আম খেতে কোনো সমস্যা হয় তখন আপনি আমায় বলবেন। আমি কি করছি, কোথায় কোথায় রাখছি, সেটা দিয়ে আপনি কি করবেন বলুন তো? এখন চলে আসুন, আপনাকে বাড়িতে পৌঁছে দিই। এই আপনাকে নিয়ে না এখন বড্ড ভয় হচ্ছে, আপনার কিছু না হয়ে যায়। চাইলে বলুন আপনার বাড়ির সামনে দুটো পুলিশের পাহারা বসিয়ে দিই নাকি? আমার উপর কেউ হামলা করতে গেলে তাকে আমি সহজে ফিরে যেতে দেব না স্যার। অন্তত একজনকে তো আমি মারবো নিশ্চয়ই। ও নিয়ে আপনি বেশি চিন্তা করবেন না। আপনি বরং আমায় কলকাতায় পাঠাবার ব্যবস্থাটা করুন, কারণ রাতের অন্ধকারে চুপি চুপি কেউ যদি ঘরে আগুন লাগিয়ে দেয় তাহলে তো আর সেখানে বীরত্ব দেখিয়ে লাভ নেই স্যার। এই তো এবার একদম বুদ্ধিমানের মতো কথা বলছেন, না হলে আপনার এই বস্তা পচা মাস্টারি নীতি কথা নিয়ে কিন্তু এখন আর চলবে না। তাছাড়া এমন জঙ্গলের পশুদের সাথে লড়াই করতে গেলে নীতি কথা নয়, বরং বরং বন্দুক চালাতে জানতে হবে। ওসব কি জানা আছে? আপনার সাথে এখানে আমি একমত হতে পারলাম না স্যার। নীতিকথা আমাদের জীবনকে গড়ে তোলে। আমাদের জীবনের উদ্দেশ্য, আমাদের আদর্শ সব কিছুই নীতিকথার উপরেই নির্ভর করে স্যার। যে মানুষের জীবনে কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই, সে মানুষ উদ্দেশ্যহীন, তার বেঁচে থাকারও কোনো সার্থকতা নেই। তাই আপনি হয়তো এসব কথা বুঝবেন না স্যার, তবে আমি আমার নীতি থেকে কখনোই সরব না স্যার। তার জন্য যদি আমায় মরতেও হয়, আমি মরতেও ভয় পাবো না স্যার। মাস্টার, তোমার মতো একজন আদর্শবান, সৎ, নিষ্ঠাবান মাস্টারকে আমি খুব কাছ থেকে জানতাম, খুব কাছ থেকে, এতটা কাছ থেকে যে তোমায় বলে বোঝাতে পারবো না। কিন্তু সেই মাস্টারের শেষটা খুব একটা ভালো হয়নি। তা সেসব গল্প তোমায় অন্যদিন শোনাবো। এখন চলো তোমায় বাড়ি পৌঁছে দিই, তারপর তোমাকে কলকাতায় থাকার ব্যবস্থাটা যেভাবে হোক করতে হবে। অনির্বাণ জীবন মাস্টারকে তার বাড়িতে ছেড়ে দিয়ে থানায় ফিরে আসে। নিজের ঘরে বসে বিনোদকে গলা তুলে বলে, বিনোদ, কড়া 1 কাপ চায়ের ব্যবস্থা করো তো, মাথাটা বেশ ধরেছে মনে হচ্ছে। স্যার, আপনি যখন বাইরে গিয়েছিলেন একটা মেয়ে ফোন করেছিল, বলল কলকাতা থেকে ফোন করছে, খুব দরকার। মেয়ে ফোন করেছে? কিন্তু কোনো মেয়ের তো ফোন করার কথা ছিল না। নাম মনে আছে? ঠিক মনে নেই, তবে মনে হচ্ছে নাম বলেছিল তেনাং। দেবাঙ্গী? এই দেখেছেন স্যার, নামটা একদম ভুলে গেছিলাম। হ্যাঁ স্যার, ম্যাডামের নাম দেবাঙ্গী। বললো কোনো একটা দরকারি কারণে আপনাকে টেলিফোন করছে। না পেয়ে একটু হতাশই হলো। তা আমি বললাম আপনি বাইরে বেরিয়েছেন, এখনই ফিরে আসবেন, ফিরে এলে যত তাড়াতাড়ি সম্ভব টেলিফোন করে নিতে বলেছি। কিন্তু এই ম্যাডাম কে বলুন তো? বিনোদ, তুমি কোইন্সিডেন্সে বিশ্বাস করো? ধরো আমাদের হঠাৎ করে কারোর কথা মনে হলো আর ঠিক তখনই সে আমাদের টেলিফোন করলো, কিংবা তখনই সে হঠাৎ করে এসে। কথাটা বলতে বলতেই আবার টেলিফোন বাজল। অনির্বাণ টেলিফোন তুলে নিয়ে বলল, হ্যালো, অনির্বাণ বলছি। অপর প্রান্ত থেকে একটা মেয়েলি গলায় উচ্ছ্বাসের সাথে কেউ বলে ওঠে, অনির্বাণ দা, চিনতে পারছো?
হোয়াট আ সারপ্রাইজ দেবাঙ্গি! কি ব্যাপার বলতো? পরপর দুবার আমায় টেলিফোন করলি। আমারই তো তোকে টেলিফোন করার কথা ছিল। ব্যাপারটা কিন্তু একটা কোইন্সিডেন্স হয়ে গেল। আমারও তোর কাছে একটা সাহায্যের প্রয়োজন। আরে সে না হয় পরে হবে, কিন্তু আমি একটা কেসে না আটকে গেছি গো। আসলে আমায় তো সুজিত সাহায্য করছে সেটা তুমি জানো, তবে একটা পারমিশন প্রয়োজন। বেশ কয়েক বছরের পুরোনো কিছু ফাইলপত্র আমায় দেখতে হবে। সেই পারমিশনটা সুজিত জোগাড় করতে পারছে না। তুমি যদি একটাবার একটু রেকমেন্ড করে দাও তাহলে কাজটা করতে খুব সুবিধে হয়। বাবা, উপর মহলের ফাইলপত্র প্রয়োজন হচ্ছে? বেশ রহস্য নিয়ে মাথা ঘামাচ্ছিস বলে মনে হচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, কার কাছে বলতে হবে বল, আমি রেকমেন্ড করব। কিন্তু তার আগে আমার একটা কাজ করতে হবে। মাস দুয়েকের জন্য একজনকে তোদের কলকাতার ওখানে লুকিয়ে রাখতে হবে। পারবি? কেসটা কি বলো তো অনির্বাণ? সে একটা বয়স্ক লোক আর একটা মেয়েকে পাঠালে, তারপর এখন আবার একজনকে খুঁজছে নাকি? পরে বলবো। তুই একবার এখানে আসতে পারবি? মানে তোকে এখানে বেশিক্ষণ থাকতে হবে না। তুই এখানে এলি, তারপর একটা গাড়ির ব্যবস্থা করে ওদের এখান থেকে নিয়ে চলে গেলি। আসলে একা একা ছাড়তে ঠিক ভরসা হচ্ছে না। তেমন হলে আমিও না হয় তোদের কিছুটা এগিয়ে দিয়ে আসবো। তুই বুঝতে পারছিস না এই লোকটার ওপরে অনেক কিছু নির্ভর করছে। আচ্ছা আচ্ছা, তোমায় এত কিছু বলতে হবে না। তুমি যখন বলেছো আমি কাল সকালে সুজিতকে নিয়ে একটা গাড়ির ব্যবস্থা করে চলে যাচ্ছি। সুজিত থাকলে আমার আর চিন্তা থাকবে না। আর লোকটাকে তুমি সেভাবেই তৈরি করে রেখো। আর তোমাদের এখানে লোকটাকে রাখবো কোথায় বলো তো? পুলিশের চেনাশোনা কোনো জায়গায় রাখবো নাকি আমাদের আন্ডারগ্রাউন্ডে? না দেবাঙ্গী, কাউকে বিশ্বাস করা যাবে না। তোকে আর সুজিতকে ছাড়া এ ব্যাপারে আমি কাউকে বিশ্বাস করতে পারবো না। এখানকার যে অপরাধী রয়েছে তার হাত অনেক লম্বা, এমনকি পুলিশ থেকে অপর মহল পর্যন্ত তাদের হাত রয়েছে। তাই তোদেরকে নিজেদের চেনা কোথাও লুকিয়ে রাখতে হবে তাকে। তোদের সেই আন্ডারগ্রাউন্ড হলেও চলবে। বেশ অনির্বাণদা, তাহলে কাল দেখা হচ্ছে। তখনই না হয় রেকমেন্ডেশনটা করে দিও। অনির্বাণ টেলিফোন নামালো। বিনোদ সামনের চেয়ারে কখন এসে বসেছে, তার সাথে চাও এনে রেখেছে। অনির্বাণ তার দিকে তাকিয়ে চায়ের কাপটা তুলে নিয়ে একবার চুমুক দিয়ে বলল, বিনোদ, একটা কাজ হলো, এবার আরও একটা কাজ করতে হবে, বুঝলে? কি কাজ? ভোটের আগে হঠাৎ করে আজমগড়ে বেশ কিছু বহিরাগত দেখা যাচ্ছে। তাদের খুঁজে বের করতে হবে, তারপর উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। তবে আজ আর কিছু করার দরকার নেই, বরং একটা কাজ করো, যাও একটু বিরিয়ানি নিয়ে এসো তো, সবাই মিলে খাই। ইন্সপেক্টর অনির্বাণের এমন হঠাৎ মত পরিবর্তনের সাথে বিনোদ আগে থেকেই পরিচিত, তাই সে আর দেরি করল না। বিরিয়ানি আনার জন্য থানারই একজনকে পাঠিয়ে দিল। তারপর অনির্বাণ আর বিনোদ মিলে অনেকক্ষণ বসে তাদের পরদিনের কাজের একটা পরিকল্পনা তৈরি করল। পরদিন প্রায় ভোরের দিকে পুলিশের জিপ গাড়িটা গিয়ে পড়ল আজমগড়ের বাইরের দিকে, যেখান থেকে পাশের শহরে যাওয়ার বড় রাস্তায় ওঠা যায়, ঠিক সেইখানে। পুলিশের গাড়িতে ড্রাইভার ছাড়াও ছিল বিনোদ, অনির্বাণ আর জীবন। অন্যদিকে একটা লাল রঙের মারুতি গাড়ি এসে দাঁড়িয়েছিল ঠিক সেইখানে। ওরা গিয়ে পড়তে মারুতির দিক থেকে একজন সাদা পোশাকের যুবক আর একজন মেয়ে এগিয়ে এলো ওদের দিকে। যুবকটি এগিয়ে এসে অনির্বাণের সাথে হ্যান্ডশেক করে বলল, কেমন আছো অনির্বাণ? ভালো আছি। চেহারা একটু বেড়েছে বলে মনে হচ্ছে। আর তোদের উঠতি বয়স, এখন তো এইসব হবেই। সেসব কথা থাক। এই দেবাঙ্গী, সব ব্যবস্থা হয়ে গেছে তো? এই যে, এ হলো জীবন মাস্টার। ওকেই 2 মাস লুকিয়ে রাখতে হবে। 2 মাস পর পঞ্চায়েত ভোটের নমিনেশন জমা দেওয়ার আগে ওকে আমি নিয়ে আসবো। এই 2 মাস ওর ওপর নজর রাখতে গেলে আমাদের অন্যান্য কাজগুলো হবে না। এবার বুঝতে পারছিস তো? তুমি কোনো চিন্তা করো না অনির্বাণদা, আমরা সব ব্যবস্থা করে নেব। শুধুই একটা রেকমেন্ডেশনটা প্লিজ একটু করে দাও। পাশে থাকা যুবকটি তার মোবাইল ফোনে কাকে যেন ধরেছিল, সেটা দিয়ে অপর প্রান্ত থেকে কথা ভেসে আসতেই অনির্বাণ বলল, হ্যালো, ইন্সপেক্টর অনির্বাণ বলছি। দেবাঙ্গী যে কেসটা হাত দিয়েছে, আর তাতে ওর ওপর মহলের কিছু সিক্রেট ফাইল প্রয়োজন। যদি ওকে একটু ব্যবস্থা করে দেওয়া যায়। আরও কিছুক্ষণ কথা বলল অনির্বাণ। ওদের থেকে একটু দূরে গিয়ে তারপর মোবাইলটাও ওদের হাতে দিয়ে বলল, তোমরা বেরিয়ে যাও তাহলে, কাজ হয়ে যাবে, চিন্তা নেই। তবে সাবধান, মাস্টারের ব্যাপারে যেন কেউ জানতে না পারে। স্যার, আমার এখান থেকে যাওয়াটা কি খুব প্রয়োজনীয় ছিল? আমাকে যে তুমি বিশ্বাস করতে পারো না সেটা আমি জানি মাস্টার।
কিন্তু একবার আমায় বিশ্বাস করে দেখো। জীবন মাস্টার অনির্বাণকে বিশ্বাস করল। ভোরের কুয়াশা আস্তে আস্তে কাটতে শুরু করেছিল। ওরা আর দেরি করল না, সেখান থেকে তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। ফিরে আসার পথে বিনোদ শুধু একবার বলল, স্যার আজ কি নওয়াজ খানের বাড়িতে একবার যাবেন? নওয়াজ খান কিন্তু অনেকদিন ধরে চুপ করে বসে আছে। অনির্বাণ হাসল, তারপর দুটো হাত দুপাশে ছড়িয়ে বলল, নওয়াজ খান চুপ করে বসে নেই বিনোদ, আমি ওকে চুপ করে বসিয়ে রেখেছি। কাল সারা রাত বড্ড ধকল গেছে বিনোদ, আমি শোক বুঝি, তুমি বরং গাড়িটা থানা পর্যন্ত নিয়ে চলো। ভোরের আধো অন্ধকার কেটে সবে সূর্যের আলো ফুটতে শুরু করেছিল। বিনোদ বুঝতে পারল না কাল সারা রাত ইন্সপেক্টর অনির্বাণ আসলে কি করেছে। তবে অনির্বাণ ততক্ষণে চোখ বন্ধ করেছে, কিন্তু ঘুম তার চোখে নেমে এলো না। কাল রাতে যে ঘটনাটা সে ঘটিয়েছে, তার ফলে যে আজমগড়ে আগুন জ্বলবে সেটা সে ভালোই জানে। কিন্তু আজ থেকে প্রায় ভোটের পরের পর্যন্ত সমস্ত কথা তার ভাবা রয়েছে। এই সেই আজমগড়। এই আজমগড়ের সাথে তার অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। গাড়ি চলতে লাগলো থানার দিকে।